হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মহাবিদ্রোহের পেছনে যে ধর্মীয় কারণ ছিল এবং সামরিক কারণ ছিল তা নিয়ে। তো এর আগের ক্লাসে আমরা সামাজিক কারণ, রাজনৈতিক কারণ ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। তো তোমরা যারা ভিডিওটি দেখোনি, আমাদের প্লেলিস্ট করা আছে, তো তোমরা আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো দেখো, মহাবিদ্রোহের এক অন্যতম কারণ হিসেবে ধর্মীয় কারণকেও ধরা হয়, ঠিক আছে। তো একাধিক ধর্মীয় কারণও দায়ী ছিল এই বিদ্রোহ সংগঠিত হওয়ার পেছনে। তো দেখো, ধর্মীয় কারণের ক্ষেত্রে প্রথমে বলা যায় যে ধর্মান্তকরণ, ঠিক আছে। তো এক্ষেত্রে বলা যায় যে ইংরেজদের সঙ্গে আসা খ্রিস্টান মিশনারিরা অনেক কল্যাণমূলক কাজের পাশাপাশি এদেশের মানুষকে ধর্মান্তরিত করার চেষ্টাও চালাতেন। তো ইংরেজদের এই কার্যকলাপ ভারতীয়দের ধর্মীয় বিশ্বাসকে আঘাত করে এবং তারা ধীরে ধীরে কোম্পানি শাসনের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে। তো এক্ষেত্রে বলা যায় যে 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের দ্বারা কি করা হয়েছিল, একদল খ্রিস্টান মিশনারিকে ভারতবর্ষে প্রেরণ করা হয়েছিল, যারা ভারতবাসীকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালায়। কিন্তু তারা বিভিন্ন কার্যকলাপের পাশাপাশি কি করে, ভারতীয়দের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার প্রচেষ্টা চালায়। তো এর ফলে কি হয়ে যায়, স্বাভাবিকভাবে ভারতবাসীরা কোম্পানির বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে, যার ফলে তারা বিদ্রোহে অংশগ্রহণ করে বলে জানা যায়। তারপরে দেখো, দ্বিতীয় কারণ হিসেবে বলা হয়েছে যে ধর্মীয় রীতিনীতির বিলোপ। তো এই ধর্মীয় রীতিনীতির বিলোপ আমরা সামাজিক কারণেও দেখেছি। তো দেখো, এক্ষেত্রে বলা যায় যে ইংরেজরা ভারতীয়দের বিভিন্ন ধর্মীয় রীতি বিলোপ করার ফলে ভারতীয়রা সতীদাহ নিবারণ, বিধবা বিবাহের প্রচলন প্রভৃতি সংস্কারমূলক পদক্ষেপকে খ্রিস্টান ধর্মান্তরিত করার দুরভিসন্ধি বলে মনে করতেন। অর্থাৎ বলা যায় যে বিভিন্ন ধর্মীয় রীতিনীতি, যেমন তৎকালীন সময়ে ভারতবর্ষে কিন্তু একাধিক কুসংস্কার প্রচলিত ছিল, যেমন বলা যায় সতীদাহ প্রথা, ঠিক আছে, বাল্যবিবাহ ইত্যাদি। তো কোম্পানির সরকার কি করে, বিভিন্ন আইন জারি করে এই কুসংস্কারগুলিকে দূর করার চেষ্টা করে। যেমন বলা যায় যে লর্ড উইলিয়াম বেন্টিং আইন জারি করে সতীদাহ প্রথা রদ করার প্রচেষ্টা চালায়, এবং বলা হয় যে লর্ড ক্যানিং আইন জারি করে বিধবা পুনর্বিবাহ প্রচলন করেন, ঠিক আছে। তো এই সমস্ত রীতিনীতি তারা যে বিলোপ করার প্রচেষ্টা চালায়, তো ভারতীয়রা মনে করে যে তাদের এই সামাজিক রীতিনীতির বিলোপ ঘটিয়ে তারা মূলত ভারতবাসীকে খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছে, যার ফলে তারা কি হয়ে যায়, কোম্পানি সরকারের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তারা সরাসরি বিদ্রোহে অংশগ্রহণ করে। তো তাদের এই দীর্ঘদিনের পুঁজিভূত ক্ষোভ এই বিদ্রোহের মাধ্যমে শেষ পর্যন্ত কি হয়, ফেটে পড়ে। তো এই গেল ধর্মীয় কারণ। ধর্মীয় কারণের পাশাপাশি বলা যায় যে সামরিক কারণও এই বিদ্রোহের জন্য একান্তভাবে দায়ী ছিল, ঠিক আছে। তো সামরিক কারণের ক্ষেত্রে বলা যায়, দেখো বলা হয়েছে যে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সূচনার ক্ষেত্রে সেনাবাহিনীর অসন্তোষ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং বস্তু সামরিক ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করার ফলে ভারতীয় সিপাহীরা ক্রমেই অসন্তুষ্ট হয়ে উঠেছিল, কারণ বিভিন্ন কারণে এই যে সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছিল। যেমন বলা যায় যে ব্রিটিশ যে সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনী কিন্তু কেবলমাত্র ইংরেজদের নিয়ে গড়ে ওঠেনি, তার মধ্যে কিছু ভারতীয় সেনাবাহিনী ছিল, অর্থাৎ ভারতীয়রা এবং ইংরেজ মিলে এই সেনাবাহিনী গড়ে উঠেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। তো এই যে সেনাবাহিনী, এই সেনাবাহিনীর মধ্যে কিন্তু উভয় সম্প্রদায়ের মধ্যে, বা বলা যায় ইংরেজ বা ব্রিটিশদের মধ্যে এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে যথেষ্ট বৈষম্যমূলক আচরণ করা হতো। যেমন দেখো, প্রথমত বলা যায় বেতন বৈষম্য। তো এক্ষেত্রে বলা যায় যে ব্রিটিশ সেনাবাহিনীতে শ্বেতাঙ্গ সিপাহীদের তুলনায় ভারতীয় সিপাহীদের কম বেতন প্রদান করা হতো, ফলে ভারতীয় সিপাহীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তো দেখো, বেতন বৈষম্য অর্থাৎ বলা হয়েছে যে এই যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীতে ভারতীয় সেনাবাহিনীদের কম বেতন দেওয়া হতো, কিন্তু যারা ইংরেজ সেনাবাহিনী বা শ্বেতাঙ্গ সিপাহীরা ছিল তাদেরকে কিন্তু বেশি পরিমাণে বেতন দেওয়া হতো। তো এটি হলো প্রথম ধরনের বৈষম্য। তারপরে দেখো,
আরও বিভিন্ন কারণ রয়েছে, যেমন বলা হয়েছে পদোন্নতিতে প্রতিবন্ধকতা। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে অভিজ্ঞ ভারতীয় সামরিক কর্মচারীদের পরিবর্তে অনভিজ্ঞ ইংরেজ কর্মচারীদের পদোন্নতিতে অগ্রাধিকার দেওয়া হতো, ফলে দেশীয় সিপাহীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে যদি কোনো ভারতীয় সেনাবাহিনী সে যদি যোগ্য হতো তাহলেও তার কিন্তু কোনো দিন পদোন্নতি হতো না, কিন্তু অপরদিকে ইংরেজ সেনাবাহিনী যদি থাকতো তারা যদি অযোগ্য হতো তাহলেও কিন্তু তাদের হচ্ছে যে পদোন্নতি হতো, কিন্তু ভারতীয় সেনাবাহিনীদের কখনোই পদোন্নতি হতো না। তো এটি হলো দ্বিতীয় ধরনের বৈষম্য। তারপরে দেখো তৃতীয় কারণের মধ্যে বলা হয়েছে যে অতিরিক্ত ভাতা প্রদান বন্ধ। ঠিক আছে, এক্ষেত্রে বলা হয়েছে যে ভারতীয় সিপাহীদের অনেক সময় দূরবর্তী স্থানে যুদ্ধক্ষেত্রে প্রেরণ করা হতো এবং এজন্য অতিরিক্ত ভাতা প্রদানের রীতিও প্রচলিত ছিল, কিন্তু সিপাহী বিদ্রোহের অব্যবহৃত পূর্বে এই অতিরিক্ত ভাতা প্রদান বন্ধ করে দিলে ভারতীয় সিপাহীদের মধ্যে প্রবল অসন্তোষ দেখা দেয়। তো বলা হয়েছে এই সেনাবাহিনীর মধ্যে ভারতীয় সেনাবাহিনীদের যদি কখনো দূরে প্রেরণ করা হতো বা দূরে তাদের হচ্ছে যে চাকরির ব্যবস্থা করা হতো তাহলে তাদেরকে কিন্তু অতিরিক্ত ভাতা দেওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু এই বিদ্রোহের পূর্ববর্তী কয়েক সময় ধরে সেই ভাতা প্রদান কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে সিপাহীদের মনের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এবং তারা সরাসরিভাবে বিদ্রোহ ঘোষণা করে। তো প্রথমে এই সিপাহীরাই বিদ্রোহ ঘোষণা করেছিল, যার পরবর্তীকালে বিভিন্ন সাধারণ মানুষ তারপরে জমিদার সকলেই কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। সুতরাং বলা যায় যে এই বিদ্রোহের জন্য ধর্মীয় কারণ, তারপরে সামরিক কারণ এবং রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ সবই কিন্তু একান্তভাবে দায়ী ছিল। তো দেখো এই সামরিক কারণ, রাজনৈতিক কারণ, তারপরে অর্থনৈতিক কারণ, এই বিভিন্ন কারণের পাশাপাশি একটি প্রত্যক্ষ কারণও দায়ী রয়েছে। ঠিক আছে, তো দেখো একটি প্রত্যক্ষ কারণ হলো, তো এক্ষেত্রে বলা হয়েছে যে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল ব্রিটিশ সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের প্রবর্তন। ঠিক আছে, তো এটি একটি প্রত্যক্ষ কারণ। দেখো এই যে প্রত্যক্ষ কারণ, এই প্রত্যক্ষ কারণটি কী ছিল? এই প্রত্যক্ষ কারণ ছিল যে তৎকালীন সময়ে বলা হয়েছিল যে এবার থেকে সেনাবাহিনীরা যে রাইফেল ব্যবহার করবে সেই রাইফেল হলো এনফিল্ড রাইফেল। ঠিক আছে, এবং এই রাইফেল কি করে ব্যবহার করতে হবে দেখো বলা হয়েছে যে এই এনফিল্ড রাইফেলের কার্তুকের যে মোড়ক দাঁতে কেটে বন্দুকে ভরতে হতো। ঠিক আছে, অর্থাৎ এই রাইফেলের যে গুলি ছিল সেই গুলিকে মূলত প্রথমে দাঁতে কেটে তারপর বন্দুকে ভরতে হতো। তো যেই অংশটা দাঁতে কেটে বন্দুকে ভরতে হতো সেই অংশটাকে বলা হচ্ছে কার্তুকের মোড়ক। তো এই যে কার্তুকের মোড়ক প্রথমে দাঁতে কেটে তারপর তাকে কি করা হতো? বন্দুকে ভরতে হতো, কিন্তু গুজব রটে যায় যে এই কার্তুকের মোড়ক, এখানে একটু স্পেলিং ভুল আছে তোমরা দেখে নিও, কার্তুকের মোড়ক গরু ও শুয়োরের চর্বি দিয়ে তৈরি। ঠিক আছে, তো যেই অংশটা দাঁতে কেটে বন্দুকে ভরতে হবে সেই অংশটা কি দিয়ে তৈরি? গুজব রটে যায় যে সেই অংশটা গরু এবং শুয়োরের চর্বি দিয়ে তৈরি। ঠিক আছে, তো ফলে ধর্মনাশের ভয়ে হিন্দু ও মুসলিম সিপাহীরা এই রাইফেল ব্যবহার করতে অস্বীকার জানায়। তো আমরা সকলেই জানি যে গরু ও শুয়োরের চর্বি এই দুটোই কিন্তু হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্মের পক্ষে একটি পাপনাশক কাজ। ঠিক আছে, তো উভয় সেনাবাহিনী, ফলে হিন্দু এবং মুসলিম উভয় সেনাবাহিনী কিন্তু এই রাইফেল ব্যবহার করতে অসম্মত জানায়, কিন্তু ব্রিটিশ কর্তৃপক্ষ এই রাইফেল ব্যবহার করতে বাধ্য করে সিপাহীদের, যার ফলে এই সিপাহীরা সরাসরিভাবে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ সূচনা করে। সুতরাং বলা যায় যে বিভিন্ন কারণের পাশাপাশি এই প্রত্যক্ষ কারণ যেটা এনফিল্ড রাইফেলের ব্যবহার, এই কারণও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল এই সিপাহী বিদ্রোহ সংগঠিত হওয়ার পেছনে বা 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ সংগঠিত হওয়ার পেছনে। ঠিক আছে,
তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমার আলোচনার বিষয়। তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এই দুটো নাম্বার হলো 6295916282, এছাড়া 7076398606। তো এই দুটো নাম্বার হলো আমাদের কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা চাইছো তোমরা আমাদের সাথে অনলাইন ক্লাস করবে, যুক্ত হবে, তোমরা কিন্তু দেরি না করে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।